নদী করে কল কল বাঞ্চু আয় উঠে জল, কত ভরাতল হইল এই গাঙ্গে আমার। নদীর নাম কামনা সাগর, বাঁকে বাঁকে উঠে লাহর। আমি হইলাম ফাফর পরিয়া তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। বাহ, অসাধারণ। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ট্রেন্ডিং এ যে গানটি মালোমা ঝিলোঝি, কোক স্টুডিও বাংলার এই গানটি সব জায়গায় কিন্তু এখন ছড়িয়ে গেছে। এবং এই গানটির শুনে আমরা এই গানটির যে শিল্পী সাগর দেওয়ান, তার সাথে গল্প না করে কিন্তু আসলে পারলাম না। চলে এসেছি আজকে আমরা দেওয়ান বাড়িতে, এই সাগর দেওয়ানের বাড়িতে কথা বলবো তার সাথে। আচ্ছা, এই সাগর, এই যে গানটি এখন সব জায়গায় শুনতে পাওয়া যাচ্ছে, আশেপাশে বাসে কেউ গাইছেও গুনগুন করে হয়তো আশেপাশে, তো কেমন লাগছে এই মহলটা? আমার আসলে একটা স্বপ্ন ছিল সবসময় যে আমাদের দেওয়ান ঘরানার যে গান, হাজার হাজার গান, তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে এই গানটাকে মানে একটা গান অ্যাটলিস্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড করা, যেখানে মানুষ চিনবে, মানুষ দেওয়ান ঘরানাকে নিয়ে আরও বেশি গবেষণা করবে। সেটা যখন বাস্তবায়িত হয়েছে অ্যান্ড দেন হচ্ছে বাংলাদেশে যখন ট্রেন্ডিং 1 এই গানটি চলে আসছে অ্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক প্ল্যাটফর্মে যখন এটা 44 নম্বরে চলে আসছে, এটা আসলে অদ্ভুত একটা পাওয়া ছিল আমার জন্য। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এটা অবশ্যই পুরোটাই আল্লাহ মালিকের ইচ্ছা যে তিনি আমাকে এই জায়গাটা করে দিচ্ছেন। আসলে এটা শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। দেওয়ান ঘরানার কথা শুনছিলাম। দেওয়ান ঘরানা বলতে বংশ পরম্পরায় পেয়ে আসা দেওয়ান কিছু? ঘরানা বলতে হচ্ছে 285 বছর আমাদের এই ঘরানার। আমাদের পূর্বপুরুষ ছিলেন আলফু দেওয়ান সাহেব। আলফু দেওয়ান সাহেব ছিলেন হচ্ছে ফকির লালন সাহেজির সমসাময়িক কাল। হ্যাঁ, তারা অনেক আগে, তারা একই সময়ের ছিলেন। তিনি হচ্ছে আমার দাদাগুলো মালিক দেওয়ান সাহেব, ছোট দাদাগুলো খালেক দেওয়ান সাহেব, তারপর আমার বাবা, আমার চাচা, আমার ভাইয়েরা, আমরা 4th জেনারেশন এই দেওয়ান ঘরানা। তো পুরো ঘরানারই আমাদের সুফিজম ম্যান হচ্ছে মিউজিকের উপরেই চলে আসছে এই পর্যন্ত 25 ইয়ার্স। 285 বছর, হিউজ। আচ্ছা, অনেকেই কিন্তু নাম জান বাংলাদেশের, মানে এই লোকসঙ্গীতের সাথে যারা অনেক পরিচিত, মালেক দেওয়ান, খালেক দেওয়ান, আক্কাস দেওয়ান, রাজ্জাক দেওয়ান, এরকম অনেকগুলো নামই পরিচিত। সেখান থেকে যদি একটু বলেন যে হ্যাঁ, আপনাদের ঘরানায় আমাদের ঘরানার হচ্ছে দাদা মালিক দেওয়ান সাহেব থেকে শুরু করে, কারণ তারা মালিক দেওয়ান অ্যান্ড খালেক দেওয়ানই হচ্ছে পালাকার সৃষ্টি করে, পালাগানের সৃষ্টি রূপকার এই দেশে প্রথম। তখন ছিল কবি গান, মানে কবি গান থেকে পালা গানটাকে আলাদাভাবে তার একটা রূপ দিছিল দুই ভাই মিলে। তো খালেক দেওয়ান সাহেবের অনেক পপুলার মুখ, তার শিষ্য গোত্র এই দেশে রয়েছে, যেমন মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, তার সাথে যেমন মমতা জাফর, তার ছেলে কাজল দেওয়ান সাহেব, আকাশ দেওয়ান আছে, আমাদের শামসু দেওয়ান আছে, আরও অনেক অজস্র শিল্পী আমাদের এই দেশে, মানে একদম যাদেরকে মানুষ খুব ভালোভাবে চিনে কাছ থেকে। অনেক শিল্পী এই ঘরানা থেকে বের হয়েছে। আচ্ছা, এবার একটু মালোমা গানটার ব্যাকগ্রাউন্ডে আসে, ব্যাকগ্রাউন্ড স্টোরি, যে এই গানটি আসলে কবে থেকে কিভাবে আপনি পেয়েছেন বা আপনি কবে শুনেছেন? শুধু আমি না, ধরেন আমার জন্মের পর থেকে আমার আম্মা শুনে আসছে মালোমা। এটা তো অনেক আগের গান। ধরেন আমার ছোট দাদার নিজ কণ্ঠেই এই গান আজ থেকে প্রায় 60-70 বছর আগের রেকর্ডিং হয়েছিল। সো আমি তো তখন তো আমার খবরও ছিল না যখন এই গান হয়েছে। তা আমি জন্মের পর থেকেই মালোমা ঝিলোঝি এটা পপুলারিটি দেখছি আমি নিজের চোখে, ভিলেজ এরিয়াতে। কারণ তখন আমি আমার বড় ভাই আরিফ দেওয়ান সাহেবের সাথে পালা গানের আসরে যাইতাম, তো দেখতাম যে প্রত্যেকটা আসরে যখনই মালোমা গাওয়া হইতো, মানে পাবলিকের মধ্যে একটা ভিন্ন রকম একটা আমেজ তৈরি হয়ে যেত অটোমেটিকলি। তো এটা দেখতে বড় এই গানটার লিরিকটাই এরকম, কথাগুলোই এরকম, যে এটার যে বিট যে সেকশনটা আছে না, এটা খুব অদ্ভুত। আর যেটাকে রিক্রিয়েশন প্রীতম ভাই যখন করছে, তখন এটা আরো অন্যরকম রূপ নিছে। এই গানটি আপনি যখন কোক স্টুডিওর সাথে কাজ করতে গেলেন, আপনার কাছে অ্যাপ্রোচটা আসলে কিভাবে এসেছিল, বা কোক স্টুডিও আপনাকে ডেকেছে বা অডিশন নিয়েছে, কি হয়েছিল ওই ঘটনাটা একটু জানতে চাই। কোক স্টুডিও বাংলার সাথে আমার পরিচয় ফার্স্ট সিজন থেকে, বিশেষ করে অর্ণব ভাইয়ের সাথে। আচ্ছা, অর্ণব ভাইয়ের সাথে পরিচয় হইলাম, অ্যান্ড হচ্ছে কোকের সাথে আমার মিটিং হয়েছে কয়েকবার। সেকেন্ড সিজনে আমার গান যাওয়ার কথা ছিল। সেকেন্ড সিজনে আমাদের প্ল্যানিং ছিল এরকমই যে একটা সুফি গান বা একটা ফোক গান আমার ঘরানা আমরা করবো, কিন্তু সেকেন্ড সিজনে হয়ে ওঠে নাই। কারণ হচ্ছে আমি সেকেন্ড সিজনে যেই টাইমটাতে তারা হচ্ছে কাজটা শুরু করছে, ওই টাইমটাতে আমি দেশের বাইরে চলে যাই।
আমি দেশে ব্যাক করি প্রায় 15-16 দিন পরে। তো অনেক লং টাইম হয়ে গেছিলো বিধায় আর তাদের সাথে আমার ব্যাটে বলে হয় নাই। তো তারপরে থার্ড সিজনে আবারও অর্ণব ভাই আমাকে তলব করছেন। তলব করার পরে আমি আবার অর্ণব ভাইকে বললাম যে আমি আমার ঘরানার মালোমাই গানটা করতে চাই। তো অর্ণব ভাই তখনই মানে প্রথম সিজনে আমি অর্ণব ভাইকে শোনাইছি, সে গিটার প্লাগিং করতেছিলেন, গানটা শুনতেছিলেন, মানে তার মধ্যে একটা দোলা শুরু হয়ে গেছিলো ওই সময়। তো দেন হচ্ছে অর্ণব ভাইকে থার্ড সিজনে যখন অর্ণব ভাইকে বললাম এই গানের কথা, পরে অর্ণব ভাই প্রীতম ভাইকে দিলেন। তো প্রীতম ভাই হচ্ছে একটা বিট সেকশন আগে থেকেই করে রাখছিলেন এই আপনার এই ছাদ পিটানো গানের সাথে, এই বিটের সাথে না একদম পুরো পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো এই দিন হচ্ছে প্রীতম ভাইয়ের সাথে এই কাজটা করা। আর প্রীতম ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে প্রীতম ভাইয়ের বাবা খালেদ হাসান মিলু সাহেব, রেসপেক্টেড পারসন। খালেদ হাসান মিলু সাহেব ছিলেন হচ্ছে আমার বড় ভাই আরিফজন সাহেবের খুব ক্লোজ ফ্রেন্ড। তারা একসাথে অনেক গান বাজনা করছে। তো ওইভাবে হচ্ছে ফ্যামিলি কানেকশন তো আগে থেকেই ছিল। প্রীতম ভাইয়ের সাথে যখন আমার ফার্স্ট মিট হয়েছে হচ্ছে ব্রো হোয়াটসঅ্যাপ। তো প্রীতম ভাইয়ের সাথে কাজ করে অনেক বেশি ভালো লাগছে। আর বিশেষ করে হচ্ছে মালুমা গানটা যখন করছি আমরা অনেক এনজয় করছি। তো এনজয়মেন্টের দু একটা গল্প আমাদের সাথে যদি শেয়ার করেন, শুটিং এর টাইমে বা রেকর্ডিং এর টাইমে কতবার টেক দিতে হয়েছে? ওকে, রেকর্ডিং এর টাইমে হচ্ছে আমাদের ওই মাইক্রোফোনের কানেকশনটা যে জ্যাকটা ছিল, এই জ্যাকটা কোনোভাবে হচ্ছে একটু লুজ কানেকশন হয়ে গেছিলো। তো আমি খুব হাই পার্টে টান দিয়েছিলাম ওই সময়। মানে মালুমা আমি প্রথম যেভাবে গাইছিলাম, সেকেন্ডবার কিন্তু ওইভাবে গাইনি। ফার্স্টবার হচ্ছে আরও বেশি কমপ্লেক্স করে গেছিলাম। যেন অর্ণব ভাই বলছে যে না আরেকটু সিম্পল করে গাও। সিম্পলি যখন গাচ্ছিলাম তখন হাই পার্টে অনেক বড় একটা টান ছিল আমার। তো ওই টাচটা করতে যেয়ে হুট করে ওই যে কানেকশন যে নাই হয়ে গেছে, এটা তার আমরা খেয়াল করিনি। টেক দিছে প্রীতম ভাই, বাট টেক নাই, মানে রেকর্ড হয় নাই। ভাই তখন ভাই আল্লাহ মাইক্রোফোনটা খেয়ে ফেললেন নাকি, মানে অনেক জোরে টান দিয়ে মাইক্রোফোনটাই খেয়ে ফেলেন। আমি না রে ভাই মাইক্রোফোন কেন খাবো আমি। পরে দেখি যে আমাদের মানে আমরা দুই ভাই তখন ছিলাম থেকে, তো অনেক হাসাহাসি হয়েছিল এই ব্যাপারটা নিয়ে। আর একটা ঘটনা হয়েছে যে আমরা যখন রেকর্ডিং করতেছিলাম তখন বিটিএস টিম আমাদের এখানে ছিল না। আমাদের সাথে যারা ছিল তারাই হচ্ছে মোবাইলে কিছু ফুটেজ নিচ্ছিল। তো প্রীতম ভাই খুব অনেকক্ষণ যাবো দেখতেছে, দেখার পর বলতেছে একটা সময় যায় এই রেকর্ডিং এর পরে এটা ছাড়া হবে অ্যান্ড বিটিএস টিমকে ডাকা হবে যে আপনারা কোথায় ছিলেন যখন আমরা রেকর্ডিং করছি। এই গানটা নিয়ে তো আমরা আরো কথা বলবো, তার আগে একটু আপনার ব্যক্তিগত মানে আপনার সঙ্গীত জীবনটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার গানের হাতে খড়িটা কবে হয়েছে? 8 বছর। 8 বছর? হ্যাঁ, 8 বছরে হচ্ছে আমি আমাদের বাড়ি থেকে একটা অ্যালবাম লঞ্চ হয়েছিল যার নাম ছিল প্রাণসখা। এটা আরিফ ভাই একটা অ্যালবাম লঞ্চ করছিল, অন্য একজন সিঙ্গার গাইছিলেন। এই প্রাণসখার মধ্যে হচ্ছে একটা গান ছিল অনাথি সরকারি। তো ওই গানটা হচ্ছে আমি অ্যালবাম থেকে শুনে শুনে গাইতাম গুনগুন। এইটা হচ্ছে আমার বড় বোনের নজরে পড়ে যে সাগর কি গান ছিল সেটা? এটা জাল লাগিয়ে প্রাণ কান্দে, একটা বিচ্ছেদ রঙের গান। একটু কি শোনানো যাবে আমাদের? জার লাগিয়া প্রাণ কান্দে কান্দে দুই আখিয়া সখী সে কি কান্দে আমার গিয়া রে। একদম আমাদের রুট, একদম পুরো রফ ছিল। এটা হচ্ছে আমার হচ্ছে আমার স্কুল টিচার দীনবন্ধু স্যার, প্রাইমারি, আমি তখন ক্লাস 2-তে পড়ি, প্রাইমারি টিচার। আমার লাইফের সবচেয়ে বড় উৎসাহদাতা তিনি ছিলেন গানের ক্ষেত্রে। তিনি হচ্ছে প্রতিদিন আমাকে বিভিন্ন সিনিয়রদের ক্লাসে আমাকে এই সাগরের দিকে আসো, সিনিয়রদের ক্লাসে নিয়ে ঢোকাইতো। বিশ্বাস করেন সবগুলো হচ্ছে মেয়েদের ক্লাস চলতেছে, এই মাঝখানে স্যার আমাকে ঢুকেছে, মাঝখানে স্যার ঢুকে টুলের উপর দাঁড় করাই দিছে, এখন আপনাদের মাঝে গান পরিবেশন করবেন নরমালি ছেলে সাগর দাও। সো আমি এই ব্যাপারগুলো অনেক বেশি মিস করি। তখন বয়স কত ছিল? তখন বয়স কত ছিল আমার 9-10 বছর। ওই সময় আমার এখনো খেয়াল আছে, স্পষ্ট খেয়াল আছে। তো স্যার হচ্ছে মায়ের কাছে বলছিল যে আপনার ছেলে ভালো গায়। দেন হচ্ছে যে প্রাণসখা অ্যালবামের গান করতাম, গুনগুন গাইতাম, এটা বড় বোন মার কাছে বলে। তো মা হচ্ছে নানু বাড়িতে যাবে, আমার নানুর বাড়িতে হচ্ছে প্রত্যেক বছর বাৎসরিক একটা মাহফিল হয়, সেখানে যাবে। সেখানে হচ্ছে আরিফ ভাই গান করবে, আরিফ ভাইয়ের সাথে হচ্ছে আমার চাচাতো ভাই কানন দেওয়ান, তারা দুই ভাই পালা গান করবে। আমাকে নিবে না কেন? আমাকে নিবে না? বলছে না তোমাকে নিবে, একটা শর্ত আছে, এই শর্তটা হচ্ছে গান করতে হবে।
আমি বললাম আরে আমি কি গান করবো, আমি কখনো গান শিখছি যে আমি গান করবো? না তুমি ভালো গাও, তুমি গাইতে পারবা, সমস্যা নেই। আমি রাজি হলাম। এই সেদিনই হচ্ছে মানে নানু বাড়িতে নানার বাৎসরিক ওরস মাহফিলে আমার প্রথম গান স্টেজে দাঁড়িয়ে শুরু হয়। আর তারপরে হচ্ছে আরিফ ভাইয়ের সাথে আমার প্রবেশ করা, বিভিন্ন স্টেজে গাইতাম। আস্তে আস্তে করতাল বাজানো শিখছি, হারমোনিয়াম বাজানো শিখছি। তারপরে হচ্ছে প্রাইমারি লাইফ, হাই স্কুল লাইফ শেষ করলাম। শেষ করে হচ্ছে মিউজিক কলেজে নজরুল সঙ্গীতের উপরে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্স কমপ্লিট এখনো চলছে। এমইউস তো হয়নি না, এমইউস আচ্ছা বিমিউস চলছে হ্যাঁ। এখন। তো অনার্সটা এখন শান্ত মারিয়ামে আছে, আমি শান্ত মারিয়ামে হচ্ছে ক্লাসিক্যাল আর নজরুলের উপরে চলছে। এই ওয়াও। আচ্ছা এই যে আমরা আজকে দেওয়ান বাড়িতে এসেছি, মানে আপনাদের বাড়িতে, এবং এই যে গানের তো মহল আপনাদের খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে, তো আমাদের দর্শকদের কি আপনি একটু বাড়িটা ঘুরে দেখাবেন যে কোথায় কি আছে? অবশ্যই অবশ্যই, চলেন না, চলেন Please. ঘুরে দেখি। এবং সেই সাথে কিন্তু আপনাদের ভাইদের গানও শুনবো সবাই অবশ্যই, একসাথে। হ্যাঁ আমার ভাইদের গান শোনাবো, সমস্যা নেই। আপনারা গান প্র্যাকটিস করতে মানে সবাই যখন একসাথে বসেন তখন কোন জায়গাটাতে গান আমাদের করেন? এই যে এই জায়গাটাতে বসা হয়, এই- এখানে ভিতরে দরবার আছে, তো এখানে হচ্ছে, আর আর ওইখানে বসা হয়, আমরা যেহেতু উপরে বসা হয়, অনেক জায়গাতে বসা হয়, বসার জায়গার অভাব নেই। এটা হচ্ছে আমার ছোট দাদার বাড়ি। মহল চলতেছে অলরেডি। আমার বড় ভাই আজাদ দন মুক্তি, তাকে অবশ্যই দেখে থাকবেন বিভিন্ন চ্যানেলে। তিনি সুফি কাওয়ালি গান করেন এবং ফোকও করেন, আধুনিক করেন, বাংলা করেন। মাছরাঙা টেলিভিশনে আমাদের ম্যাজিক বাউলানি না গেছে, ওইটার মধ্যে বিচারক হিসেবে ভাই ছিলেন বহুদিন। আরও আছেন আমাদের উজ্জ্বল দেওয়ান সাহেব, তিনি ছায়ানটের টিচার হিসেবে আছেন লোকসঙ্গীত বিভাগে। আরও আমাদের আছেন আমার বড় ভাই চঞ্চল দেওয়ান সাহেব, তিনি এখন বাড়িতে আছেন বিধায় তাকে পাওয়া গেছে। তা আমরা আসলে অনেকগুলো ভাই, ওইখানে আছেন তারেক দেওয়ান আছেন, তো আমরা অনেকগুলো ভাই, অনেক বড় পরিবার, তো অনেকগুলো ভাই, তো সবাই আজকে নাই, তো যারা আছেন তাদেরকে নিয়ে চলেন আজকে আমাদের আসরটা আমরা শুরু করি। আর আপনি একটা কথা বলতেছিলেন যে দাদা জানের এই গানটি মালোমা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তো আমি আসলে এই ব্যাপারে কিছু বলবো না, যেহেতু বড় ভাইরা আছে, বড় ভাই আপনাকে এই ব্যাপারে পরিষ্কার করে দেবেন। যদিও অনেক দিন আগে থেকে এই গানটি প্রচলিত বাংলাদেশে, কোক স্টুডিওতে গানটি প্রকাশিত হওয়ার পরেই কেউ দাবি করছেন যে এই গানটি রশিদ উদ্দিন নামের কোনো একজনের লেখা। তো এই অভিযোগটি আসলে কতটুকু সত্য যদি একটু বলতেন। আমি বলবো এটা তার প্রমাণ বর্তমান, যেহেতু অনলাইন যুগ, আপনি সার্চ দিলেই দেখতে পারবেন মালোমা ঝিলঝি কতজন শিল্পী, কত শত শিল্পী কতবার গেয়েছেন, তার প্রমাণ এখানেও একটা আছে। আর HMV যখন এটা রিলিজ করলেন, তো তখন থেকে এই গান এই অবধি যে চলে আসছে, আজ থেকে কত বছর, প্রায় 2000 মানে 2024 চলছে। এত বছরে এই গান কেউ একবারও বলেনি। তখন খালিক দেওয়ান, আলফু দেওয়ান, মালিক দেওয়ান সাহেব, মামি সিং যে অনেক তারা গান করেছেন, অনেক তাদের আশেখান ভক্তবৃন্দ ওখানে রয়েছেন। তখন খালিক দেওয়ান সাহেব নিজেও এই গান করেছেন ওখানে। আজ থেকে তো প্রায় 40-50 বছর হবে বা তার বেশি হতে পারে। কেউ কখনো বলেনি যে এই গানটা আমাদের মামি সিংয়েরই কারো লেখা। তাহলে তখন থেকে এই অবধি তারা কোথায় ছিল, আমার প্রশ্নটা এখানে। আর যদি আপনাদের সেই মতামত বা একটা আপত্তি থেকে থাকে, আমার কথা হচ্ছে খালিক দেওয়ান সাহেবের যে তার নিজ কণ্ঠে গাওয়া এরকম কিছু প্রমাণাদি আপনারা পেশ করেন, আমরা একসাথে বসি। এখন গিয়ে দেখতে হবে যে সেম রশিদ উদ্দিন সাহেবের গানের সাথে খালিক দেওয়ান সাহেবের গানের কি হুবহুব কোনো মিল আছে কিনা। না, কোনো মিল নেই। আপনারা এটারও প্রমাণপত্র আপনারা ওনাদের থেকেও নিয়ে দেখবেন এবং আমরাও সেটা সাবমিট আচ্ছা, করব। আপনাদের কাছে কি এই খালেক দেওয়ানের অরিজিনাল গানের কোনো ডকুমেন্টস আছে, কোনো নথিপত্র যেটা আমাদের দেখাতে পারেন? আমার হাতে একটি বই আছে যেটা 1975 সালে বাংলা একাডেমির মফিজ বুক হাউস থেকে প্রকাশিত হয়েছিল 1975 সালে, যেটার মূল্য ছিল তখনকার বাজারে 14 টাকা। তো ওই বইটি আমি আপনাকে দেখাবো। ওই বইটি ছিল তৃতীয় সংস্করণ। এর আগে 2টি সংস্করণ আব্দুল খালেক দেওয়ানের বের হয়েছিল। প্রথম যেটা বের হয়েছিল 50-এর দশকে, এটা হলো আপনার সালমা বুক ডিপো থেকে খালেক দেওয়ানের গান এই মালোমা ঝিলঝি, এই গানটা ওখান থেকে প্রকাশিত হয়। তো তারও আগে হিজ মাস্টার ভয়েসের কথা যেটা আমার ভাই বললেন,
যে হিজ মাস্টার ভয়েস বাংলাদেশের মানে অন্য যারা আব্বাস উদ্দিন, তখন আব্দুল আলিম, তাদের অনেক রেকর্ড ছিল। সেই সাথে বাউল শিল্পী হিসেবে শুধুমাত্র খালেক দেওয়ানের গান, কয়েকটি গান নিয়ে এই রেকর্ডটা ছিল, যেটা লং প্লে করা হতো, যে আপনারা দেখছেন কলের গানের সাথে। পরবর্তীতে এই গানটা নিয়ে এই পর্যন্ত আমরা, আমার ভাই যে কথা বললেন, এই গানটা নিয়ে আসলে আমরা এই পর্যন্ত কোনো প্রশ্নের সম্মুখীন হইনি। এখন তো মিডিয়ার সামনে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, আসলে এটা আমাদের গান কিনা। এইটা আসলে খুবই দুঃখজনক। কারণটা কি, এই গানটা আমরা প্রতিদিন গাই, আমরা প্রতিদিন কমপক্ষে এই গানটা আমাদের এই ফ্যামিলি, দেওয়ান ঘরানা, দেওয়ান পরিবারের অনেক অনেক শিল্পী আছে। আমি আপনাকে আসার পরে আমাদের পরিচয়টা বলছি যে আমরা যেখানে বসে আছি এটা হলো আব্দুল খালেক দেওয়ানের দরবার এবং তার শোবার ঘর। এইখানেই তিনি বসে বসে গান লিখতেন, এইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এইখান থেকে আমরা যা ভাইরা আছি, আমরা এখানে বসেই তার কাছ থেকে গানের তালিম নিয়েছি। এই গানটা তার মুখ থেকে শুনেছি এবং আমরা গাই সবসময়। খালেক দেওয়ান প্রায় 1200 গানের একটি বই, হ্যাঁ, আমরা যেটা ওই বলছিলাম আপনাকে যে 75 সালে এটা চটি বই বের হয়েছিল। তো এইখানে সবগুলা বই যা ছিল আর কি, খালেক দেওয়ানের লেখা, পাণ্ডুলিপি সহ সব কিছু সহ, এখানে আমরা 2টা বই খালেক দেওয়ান জীবিত থাকা অবস্থায় 1999 সালে এই খালেক দেওয়ান গীতি সমগ্র, এটা প্রথম খণ্ড, এটা পাবলিশড হয় আমাদের খালেক দেওয়ান ট্রাস্টের মাধ্যমে। আর আরেকটা হলো খালেক দেওয়ান গীতি সমগ্র দ্বিতীয় খণ্ড, এটাও খালেক দেওয়ান ট্রাস্ট এটা প্রকাশ করেছে। এখানে 1200 গান। এই খালেক দেওয়ান গীতি সমগ্র যে বইটা আছে, এই বইতে 98 পৃষ্ঠায় দেহতত্ত্ব যে গানটা আছে, এই গানটাই হলো এই যে মালোমা ঝিলজি 7 নাম্বার গান। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল, এই যে খালেক দেওয়ান এই গানটি কত সালে বা কবে লিখেছিলেন সেটা কি আপনাদের মনে আছে বা বলতে পারবেন? উনি গান লিখছে পাকিস্তান পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ডের পরে বা পাকিস্তান পিরিয়ড শুরু, এই সময়টার দিকে উনি গানটা লিখছিলেন। ওনার মানে ওনার কথা বলে ওনার সাথে যেটা আমরা জানতে পেরেছি, এক্স্যাক্টলি আপনাকে ডেটটা বলতে পারবো না, যে সালটা বলতে পারবো না, তবে আমি এই সময়ের ভিতরে কোন দশকে, 70-এর দশকে বা না আরো আগে আপনার 50-এর দশক বললাম না, 50-এর দশকই সম্ভবত। কারণ বইটা যখন বের হয়েছে, সালমা বুক ডিপো থেকে প্রথম বের হয়েছে, ওই বইতেই গানটা ছিল প্রথম সংস্করণে। আর ওই বইটা 50-এর দশকেই বের হয়েছে। বাউল কবি সাধক রশিদ উদ্দিন, ওনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। উনি অনেকগুলো মহাজনের ভিতরে একজন অন্যতম মহাজন, আমাদের শ্রদ্ধার পাত্র। তার বিষয়ে আমরা কখনোই কোনো ইয়াতে যাব না, আর্গুমেন্টে যাব না। কেন? কারণ আমরা শিল্পী, আমরা গান করি, আমরা মহাজনদের আমরা আমাদের মাথায় তুলে রাখি সবসময়। তো তাকে নিয়ে কোনো কটূক্তি করবো না, কিন্তু তার পরিবারের লোকজন যেভাবে বা তার অনুসারীরা যেভাবে কথাগুলো বলছে, আসলে তাদের একটু ভিত্তি থাকা উচিত। এই গান তারা কখনোই দাবি করা মানে উচিত না তাদের, যে এটা খালেক দেওয়ানের গান না। এই কথাটা তাদের বলা মানে পুরো দেওয়ান পরিবার, দেওয়ান ঘরানা, সারা বাংলাদেশের শিল্পীদেরকে অপমান করা। এই জিনিসটা আসলে তার পরিবারের করা একেবারেই উচিত না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাগর দেওয়ানকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তো দর্শকের কাছ থেকে আমাদের আসলে বিদায় নিতে হবে। দর্শক, আমাদের এই বর্তমানে ট্রেন্ডিংয়ে যে গানটি রয়েছে মালোমা কোক স্টুডিওর, এই গানটির যে গীতিকার খালেক দেওয়ানের বাড়িতে এসে আমরা এই গানটির নানা দিক নিয়ে কথা বললাম, সাগর দেওয়ানের সাথে কথা বললাম। আমাদের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে, সঙ্গেই থাকুন সময়। আর হ্যাঁ, এই বিদায় নেবার আগে অবশ্যই আপনাদের একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। কামেলা রইল কই এমন যে রঙিলা গুড্ডি দেখায় আমি ধান্দা খায়া রই। গুড্ডি কে বানাইল রে, গুড্ডি কে বানাইল রে, কামেলা রইল কই এমন যে রঙিলা গুড্ডি দেখায় আমি ধান্দা খায়া রই।